আইএমএফের ঋণের কিস্তির অর্থ ছাড় করানোর ব্যাপারটা সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সরকার না পারছে এটি গিলতে, না পারছে ঝেড়ে ফেলে দিতে, মানে না পারছে আইএমএফকে রাজি করাতে যে ঠিক আছে ঋণের টাকাটা আমাদেরকে দাও, না পারছে এই ঋণের চুক্তি থেকে বেরিয়ে আসতে। দুটি সরকারের জন্য সংকট, দুটি সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। কেন সংকট, কেন চ্যালেঞ্জিং, সে আলোচনায় যাব। তার আগে দর্শক, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক একজন উপদেষ্টা, নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা, যিনি, আমি তাকে ব্যক্তিগতভাবে ইকোনমিস্ট হিসাবে চিনি, রাশেদ আল তিতুমির। রাশেদ আল তিতুমিরের একটি বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। ঢাকার জাতীয় দৈনিক যুগান্তরের 19 এপ্রিল সংখ্যা থেকে আমি এই অংশটুকু পড়ে শোনাবো। তিনি গত শনিবার ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের একটি অনুষ্ঠানে বক্তৃতা গিয়ে এই কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার আইএমএফের সঙ্গে ঋণ চুক্তি করে দেশের জনগণকে জিম্মি করে গেছে। কঠিন শর্ত রয়েছে ওই চুক্তিতে। জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় তারা এমন শর্তে রাজি হয়। দর্শক খেয়াল করবেন, আইএমএফের সঙ্গে আওয়ামী লীগের সময় যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির আওতায় $130 কোটি পাওয়ার জন্য বিএনপি দেন দরবার করে যাচ্ছে। আইএমএফের সঙ্গে মিটিংয়ের পর মিটিং করছে। তারা কি চায় শুনতে চাইছে, তাদেরকে আশ্বস্ত করছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে দিনে রাতে টানা বৈঠক করছেন আইএমএফকে রাজি করাতে যে ঠিক আছে টাকাটা দাও, টাকাটা দাও। আর ঠিক একই সময়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল তিতুমির, তিনি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অনুষ্ঠানে বলছেন যে আইএমএফের সঙ্গে ঋণ চুক্তি করে দেশের জনগণকে নাকি আওয়ামী লীগ জিম্মি করে গেছে। তো যদি সেই অবস্থা হয়, তাহলে তো বিএনপি সরকারের উচিত এই চুক্তি থেকে বের হয়ে আসার। এবং তিনি যেহেতু খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীকে উপদেশ দেওয়া, ফরগেট অ্যাবাউট দিস লোন, ফরগেট অ্যাবাউট দিস এগ্রিমেন্ট, গেট আউট অফ দিস। জনাব তিতুমির কি প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়েছেন? সে বিষয়ে আমরা জানি না, তিনি এই বিষয়ে কোনো কোথাও বলেননি। তবে উপদেষ্টা তিতুমির বেশ কয়েকটি কথাবার্তা বলেছেন, যে কথাবার্তাগুলো মানে ওই যে রাজনীতিতে সরকারের মন্ত্রী পরিষদের, জাতীয় সংসদে কিছু প্রগল্প সদস্য থাকে না, যারা একটু বাচাল প্রকৃতির বেশি কথাবার্তা বলে এবং কথাবার্তা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করে। তিতুমির বেশ কয়েকটি এই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন একজন ইকোনমিস্ট কেন হালকা কথাবার্তা বলে আলোচনায় আসতে চান, আলোচনায় থাকতে চান, সেটি আমার বোধগম্য নয়। যাই হোক, তিতুমিরের কথা বাদ দেই। কারণ এই যে আইএমএফের ঋণ নিয়ে সরকারের যেই দেন দরবার, সরকারের যে প্রচেষ্টা, সেখানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এই রাশেদ আল তিতুমির, তার কিন্তু কোনো ভূমিকা আমরা দেখছি না। তাকে কোনো কমিটিতে রাখা হয়েছে বা কোনো নেগোসিয়েশন প্রক্রিয়া কোথাও তাকে রাখা হয়েছে, তেমনও কোনো খোঁজ খবর কোনো পত্রপত্রিকায় আমরা পাইনি। এখন সেই ক্ষোভ থেকে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন কিনা সেটা আমরা জানি না। যাই হোক, আমরা একটু মূল জায়গাটায় তাকাই। ওয়াশিংটনের বৈঠক থেকে অনেকটা শূন্য হাতেই সরকার ফিরে এসেছে। আমি আমার আগের এক ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করেছি। এমনকি আইএমএফের কর্তা ব্যক্তিরা সাংবাদিকদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন, মিডিয়া ব্রিফিং করেছেন, সেখানে তারা যেসব কথাগুলো বলেছেন, সেখান থেকে ওটি স্পষ্ট যে এই মুহূর্তে বিএনপি সরকার আইএমএফের এই টাকাটা পাচ্ছে না। তাদেরকে আরও অনেক রাস্তা পার হতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে এবং তাদের অনেক শর্তাবলী কিংবা অনেক পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে। জাস্ট একটু মনে করে দেওয়ার জন্য বলি, এটি 2023 সালে আসলে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখন এই ঋণ চুক্তিটি হয়েছিল $470 কোটি এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থাকতে প্রায় $364 কোটি ছাড় হয়ে যায়। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, তখন থেকেই সংকট দেখা দেয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে, ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে বেশ কয়েক দফা দেন দরবার, আইএমএফের প্রতিনিধিরা ঢাকায় গিয়ে বিভিন্ন সরে জমিনে দেখে কথাবার্তা বলে তারা কনভিন্স হয়নি। শেষ পর্যন্ত তাদের বক্তব্য ছিল যে ওকে ফাইন, তোমরা তো একটা সাময়িক সরকার, ওকে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, ইলেকটেড গভর্নমেন্ট আসলে আমরা তখন তাদের সঙ্গে এটি নিয়ে দেন দরবার করবো, তাদের সঙ্গে কথা বলবো, তখন আমরা এটিকে ছাড় করব। এখন বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি যখন ক্ষমতায় আসলো, সঙ্গত কারণে আশা করে গিয়েছিল যে এত বিপুল জন ম্যান্ডেট নিয়ে আসা একটি সরকার জাস্ট চাইবার আগে আইএমএফের কাছ থেকে এই অর্থটা পেয়ে যাবে। কিন্তু দেখা গেল না,
অত সহজ না, বরং বিএনপির জন্য এই অর্থ পাওয়াটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেন কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই আলোচনায় যাব। তার আগে ঢাকার ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি খবর আপনাদেরকে বলি। বিজনেস স্ট্যান্ডার্ড একটা এক্সক্লুসিভ নিউজ করেছে যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটনের বৈঠক থেকে ঢাকায় ফিরে এসে তিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন। তিনি যে একা বৈঠক করতে চাচ্ছেন তা না, তার পুরো টিম, যে 11 সদস্যের টিমটি IMF ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং অ্যানুয়াল মিটিংয়ে গিয়েছিল, IMF-এর সঙ্গে নেগোসিয়েশনে অংশগ্রহণ করেছিল, সবাইকে নিয়ে তিনি কথা বলতে চান। কেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান? কারণ অর্থমন্ত্রী মনে করছেন যে IMF-এর সঙ্গে IMF যা চায়, IMF-এর যা প্রত্যাশা, সেটা পূরণ করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর গাইডেন্স দরকার, নির্দেশনা দরকার, মানে অনুমোদন দরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া কেবলমাত্র অর্থমন্ত্রী কিংবা মন্ত্রণালয় থেকে IMF-এর সঙ্গে এগোনো আর সম্ভব হচ্ছে না, বা তাদের এককভাবে করার কিছু নাই। দর্শক, IMF কি এমন চাইছে, বা অতীতে IMF কি চাইতো যেটি তখন করা গেছে, যে মানে 2023 সালের পর 24 মানে একেবারে ধমধম করে কয়েক কিস্তির অর্থ ছাড় হয়ে গেছে, আর তারপরে এসে সেই সরকার চলে যাওয়ার পর এখন আর ছাড় করা যাচ্ছে না। IMF-এর চাওয়ার মধ্যে প্রধান 3টি বিষয় আছে। প্রথমত হচ্ছে সব ধরনের কর অবকাশ, ট্যাক্স এক্সাম্পশন বাতিল চায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই মানে কি বলবো, আওয়ামী লীগের সময়ও এই দাবিটা ছিল, তাদের সময়ও বেশ অনেক কিছু কর অবকাশের ব্যাপারটা ছিল, এখন তো আছেই। কিন্তু এখানে আরও একটি বিষয় নতুন করে, মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে যে বিষয়টি কর অবকাশের ক্ষেত্রে যুক্ত হয়েছে, অন্তর্বর্তী সরকারের শাসন আমলে ডক্টর ইউনূস তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে মোটা অঙ্কের ট্যাক্স এক্সাম্পশন নিয়েছেন, কর অবকাশ নিয়েছেন, এবং 5 বছর কর দিতে হবে না সেরকম একটি বিধিবিধানও তিনি করিয়ে নিয়েছেন। এখন IMF চাইছে কর অবকাশ বাতিল করতে হবে, এবং সেটি এই যে 2026-এর নেক্সট ফিসক্যাল ইয়ারের গভর্নমেন্টের যেই মানে বাজেট হবে বা পলিসি ফ্রেমিং হবে, সেইখানেই তারা দেখতে চায়। এখন এই যে কর অবকাশ, এটি নিয়ে আলাদা একটা আলোচনা হয়তো আমি করবো যদি সব ইনফরমেশনগুলো পেয়ে যাই। ডক্টর ইউনূসের টাকা সহ সবারই কর অবকাশ বাতিল করে দিতে হবে, IMF সেটা চাইছে। সরকারি ভর্তুকি প্রত্যাহার চায় সরকার। এটা যে কোনো গভর্নমেন্টের জন্য, পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য একটু সেন্সিটিভ। আবার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যদি মানে তার ম্যান্ডেট যদি স্ট্রং হয়, সরকার যদি শক্তিশালী হয়, তার মোরাল স্ট্রেংথটা যদি বেশি হয়, তাহলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অর্থনীতির স্বার্থে যেসব সংস্কার করা দরকার, যেসব ক্ষেত্রে মানে ইভেন সাবসিডির ক্ষেত্রে যেসব সাবসিডি স্কুইজ করা দরকার, সেগুলো তারা করতে পারে। এখন বিএনপির ক্ষেত্রে এটি করা সম্ভব কিনা, বা আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী, তার কেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে তার কেন গাইডেন্সের প্রয়োজন হয়ে পড়ছে? কারণ বিএনপি বিপুল ভোটে বিজয় হয়ে এসেছে, এটি সত্য, কিন্তু দেশের একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। ফলে সরকার নিজে নৈতিকভাবে এই একটা উইকনেসের মধ্যে আছে যে আমি মেজরিটি পিপল অফ দ্য কান্ট্রি, তাদের ম্যান্ডেট আসলে আমি নিয়ে আসিনি, আমি কেবল আমার মতো, আমার যে রাজনৈতিক আদর্শ, তাদের ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় এসেছি। এবং এই জায়গাটায় IMF-এরও একটা সন্দেহ আছে, সংশয় আছে, যে একটা বড় অংশকে বাইরে রেখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারা আসলে শেষ পর্যন্ত যে কোনো কমিটমেন্ট কতদিন রাখতে পারবে, শেষ পর্যন্ত এগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা। ফলে এটাও তাদের জন্য একটা সংশয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং একটি শর্ত হয়ে দাঁড়িয়েছে। বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা, এটি নিয়ে আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও কথাবার্তা শুনেছিলাম, এবং তারা তখন আমাদেরকে শুনিয়েছিলেন যে তারা যে ধরনের একটা ব্যবস্থা নিয়েছে সেইটাতে IMF খুশি, IMF তাদেরকে টাকা দিয়ে দেবে, কিন্তু আসলে টাকা সেগুলো দেয়নি। আমরা দেখছি যে সরকার গত বেশ কয়েক মাস ধরে ব্যাংক থেকে, বাজার থেকে সমানে ডলার কিনে নিয়ে যাচ্ছে। কেন ডলার কিনে নিয়ে যাচ্ছে সেটিও এইসব ব্যবস্থাপনার সঙ্গে, এইসব শর্তাবলীর সঙ্গে এক সম্পর্ক আছে বলে বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, একটা ছোট্ট তথ্য বলি যে চলতি অর্থ বছরে 2026-এর জন্য সরকার, মানে বিএনপি সরকার ভর্তুকি দেবে, প্রণোদনা দেবে, এবং নগদ সহায়তা খাতে 1.12 লাখ কোটি টাকার তহবিল তারা একটা প্রাক্কলন করেছে।
এখন এই যে সরকারের ভর্তুকি, একদিকে আইএমএফ চাচ্ছে যে তুমি সব ধরনের ভর্তুকি প্রত্যাহার করবো এই বাজেটের মধ্যে, আর সরকার সেখানে 1.12 লাখ কোটি টাকার একটা তহবিল প্রাক্কলন করেছে কি জন্য? ভর্তুকির জন্য, ইনসেন্টিভ দেওয়ার জন্য, আর একটা হচ্ছে নগদ সহায়তা খাতে। এই যে সরকারের ভর্তুকি অনুদান, নগদ সহায়তা খাত, এর মধ্যে কিন্তু এই যে তারেক রহমানের বিভিন্ন কার্ড, নানা নামের, নানা ঢঙের, নানা রঙের কার্ড যে তিনি দিয়ে যাচ্ছেন, সেই কার্ডের মানে যদিও তিনি কখনো খোলামেলা বলেননি যে এই কার্ডের অর্থ থেকে আসবে, কোন খাত থেকে আসবে, কত টাকা লাগবে, তার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরা হয়নি। কিন্তু এইগুলো আসলে এই ভর্তুকি, প্রণোদনা, নগদ সহায়তা তার মধ্যে পড়ে, যেটি আইএমএফ বাতিল করে দিতে বলছে। এখন বুঝেন অবস্থাটা কোথায় দাঁড়াচ্ছে। আচ্ছা, এর বাইরে হচ্ছে আর একটা বিষয় আছে, মানে বিএনপি তো বলছে যে আমরা সব কিছু করবো, সংস্কার করব আমরা, তারপরেও আইএমএফ কেন মানে এই ওয়াশিংটনের বৈঠকে কেন অর্থ ছাড় করার ব্যাপারে রাজি হয় নাই? এই ব্যাপারে ঢাকার বিশ্লেষকরা বা যারা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর কর্মকাণ্ড, কর্মপ্রবাহ নিয়ে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাদের ভাষ্য হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আইএমএফ এখন আর কেবলমাত্র যে ইকোনমিক ইন্ডিকেটর, এই সূচকটা ভালো, ওই সূচকটা ভালো, এই জায়গাটা শক্তিশালী, কেবলমাত্র এইসব দেখে এখন আর তারা সিদ্ধান্ত নিতে চায় না। তারা আসলে সরকারের ক্রেডিবিলিটি দেখতে চায়, সরকারের যোগ্যতা সম্পর্কে কতটা তারা আস্থা রাখতে পারে সেই বিষয়টি তারা দেখতে চায়। এবং এই জায়গাটায় এসে আসলে বিএনপির সঙ্গে আইএমএফের একটা টানাপোড়েন শুরু হয়েছে, কারণ আইএমএফ কনভিন্সড না যে বিএনপি তার অতটা ক্যাপাবল টু ডু অল দ্য রিফর্মস ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড আদার সেক্টরস। এবং একটা ইকোনমিকে ম্যানেজ করার জন্য মানে বিএনপি যে ক্যাপাবল, তাদের সেই ক্যাপাসিটিটা আছে, এই জায়গাটায় আইএমএফ কনভিন্স হতে পারছে না। ঢাকার আরেকটি ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ বাংলাদেশে এই নিয়ে একটি রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টে তারা ঢাকার মানে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেনের একটা বক্তব্য তারা উদ্ধৃত করেছেন। ডক্টর জাহিদ হোসেন বলেছেন যে আইএমএফের কিস্তি না পাওয়ার পিছনে মাল্টি ডাইমেনশনাল ক্রেডিবিলিটি ক্রাইসিস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দর্শক খেয়াল করবেন, ডক্টর জাহিদ ওয়ার্ল্ড ব্যাংকের ঢাকা অফিসের লিড ইকোনমিস্ট ছিলেন। তিনি বলছেন এই যে বিএনপি সরকার আইএমএফের যে অর্থের ছাড়টা পাচ্ছে না, তার পিছনের একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি? মাল্টি ডাইমেনশনাল ক্রেডিবিলিটি ক্রাইসিস। অর্থাৎ এই সরকারের বহুমুখী ক্রেডিবিলিটি ক্রাইসিস আছে তাদের চোখে, আইএমএফের চোখে, ফলে তারা এই ঋণের অর্থটা তারা পাচ্ছে না। এবং এই ক্রেডিবিলিটি ক্রাইসিস, তার সঙ্গে রাজনৈতিক ব্যবস্থাপনা, দেশের স্থিতিশীলতা ও সব কিছু, অর্থনৈতিক ব্যবস্থাপনা সব কিছুই জড়িত, সরকারের সক্ষমতা সব কিছুই জড়িত। বাট দ্য ফ্যাক্ট ইজ যে মাল্টি ডাইমেনশনাল ক্রেডিবিলিটি ক্রাইসিস, যেটি বিএনপির জন্য একটা বড় কাল হয়ে দাঁড়িয়েছে আইএমএফের সামনে। এখন এই যে রাশেদ আল তিতুমির, তিনি বলছিলেন যে আইএমএফের আওয়ামী লীগ নাকি আইএমএফের কী সব শর্তে জনগণকে জিম্মি করে গেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তারা পারছে না। কেন পারছে না? কারণ তাদের এটি দরকার। পারছে না এই কারণে যে বিএনপিরও আইএমএফের একটি সার্টিফিকেট দরকার, একটি সনদ দরকার দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য। আমরা জানি যে জ্বালানি খাতের ক্রাইসিসের জন্য সরকার অন্যান্য ডোনর এজেন্সিগুলো, ডোনর কান্ট্রিগুলোর কাছে ধর্ণা দিচ্ছে। এর আগে অন্য একটি সমাবেশে খোদ প্রধানমন্ত্রী নিজে আর্থিক সহযোগিতা চেয়েছেন, হুইচ ইজ লাইক একটা রেয়ার ইনিশিয়েটিভ। সাধারণত কোনো সরকার প্রধান এইভাবে অর্থ সহায়তা চায় না, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়েছেন। এখন আইএমএফ থেকে বেরিয়ে আসতে পারছে না এই কারণে যে যদি আইএমএফ এই টাকাটা না দেয় সরকারকে, কিংবা ঝুলিয়ে রাখে, তখন এই সরকারের জন্য অন্য কোথাও থেকে অর্থ পাওয়া, ঋণ পাওয়া, অনুদান পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ সবাই তখন সন্দেহের চোখে তাকাবে, আইএমএফ তোমাদের টাকা দিচ্ছে না, আইএমএফ তোমাদের ঝুলিয়ে রাখছে, তার মানে কোথাও তোমার সমস্যা আছে। এবং তখন আবার নতুন করে যে ডক্টর জাহিদ হোসেন যে কথাটি বলছেন যে মাল্টি ডাইমেনশনাল ক্রেডিবিলিটি ক্রাইসিস, তখন আবার সেই মাল্টি ডাইমেনশনাল ক্রেডিবিলিটি ক্রাইসিসটি আদার ডোনর এজেন্সিস, ডোনর কান্ট্রিগুলোর সামনেও বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং ওই ফ্যাক্টরের কারণেই তখন বিএনপি সরকার, বাংলাদেশ, তাদেরকে যে কোনো সহায়তার ক্ষেত্রে একটা রেড সিগন্যাল
জ্বালিয়ে রাখবে তারা। সো বিএনপি এখন একটা যে ক্রাইসিসে আছে সেই ক্রাইসিস থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে সেটি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা উনি যেভাবে মানে হালকা কথাবার্তা বলেন, সেই হালকা কথাবার্তা দিয়ে এই ধরনের ক্রাইসিস থেকে বেরিয়ে আসা যাবে না। তার জন্য আরও ইনডেপথ অ্যাটেনশন, বিশ্লেষণ এবং প্রাজ্ঞ সিদ্ধান্তের দরকার। এবং সেই সিদ্ধান্তটা বিএনপি নিতে পারছে কিনা সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব। ভালো থাকবেন সবাই।